আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। ধন্যবাদ আপনাকে। আবার দেখলাম পাটোয়ারে নাকি ফাটোয়ারে আমার ভাবির পোলা মির্জা আব্বাসকে গালি দিতে 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 তারা এমন অসুস্থ বানালো বিদেশে চিকিৎসা করতে নিতে হচ্ছে। কারণ ওই পাটোয়ারির যোগ্যতা সম্পর্কে আমরাও জানি, মির্জা আব্বাসের সাথে তার কম্পেয়ার করলে হাতিয়ার মশা। কিন্তু এই মশাকে মারার পারমিশন, এই মশাকে ডলা দেওয়ার পারমিশন, মারা বলতে এখানে ডলা, মশাকে ডলা, তাকে মেরে ফেলার কথা বলি নাই। দর্শক আবার ভিন্ন দিকে যায় না, কারণ আমি মানবতাবাদী মানুষ, আমরা মারামারি সহিংসতা পছন্দ করি না, সমর্থন করি না। যেটা বলতেছিলাম, মশার ডলাটাকে মশাকে মারতে দেয় না, মানে মশাকে ডলা দিতে দেয় না, যে কামড় খাইতেই থাকো কিছু বললো না। সেই কারণে সম্ভবত সে অস্থির হয়ে গেছে। আমরা দেখলাম পাটোয়ারির পরে আরেকটা বড় পাটোয়ারি আসছে, এটা আবার দাড়ি টুপিয়াল পাগড়িয়ালা। ওই হানজালা তো ছোট ছোট দাড়ি ছিল, টুপিও পড়তো মাঝে মধ্যে। এই হানজালা হইলো দাড়িয়ালা, একেবারে অরিজিনাল টুপিয়ালা, খেলাফত মজলিসের নেতা এবং এমপি। তার নেতা, বড় নেতা মামু কি ওই যে মৌলভী পাশ করে ফেল করেছে, তিনি পাশ করেছেন। তো সে কিন্তু আবার জোটবদ্ধ করে ক্ষমতা আসছে। এখন এই লোকটা বলে ফেলেছে যে তার সাথে যদি খোঁচাখুচি করে বিএনপিকে দেশে থাকতে দিবে না। আপনি দেখেন এইখানে যদি আমি বলি যে বিএনপি দেশে থাকবে না, এই কথাটা যদি শুধু বলি, আমি বলবো না যে বিএনপিকে দেশে থাকতে দিব না, এটা না, শুধু বলবো বিএনপি যে কার্যক্রম চালাইতেছে, বিএনপি তো 5 বছর পর কুর্সি থাকবে না। এটুক বলার পরে দেখেন কি গালাগালি শুরু করে আপনার এখানে। জামাতি ভোটাররা তো আসবেই, সাথে সাথে বিএনপির ভোট বাহিনী দেখবেন গালাগালি শুরু করবে চাতা। কিন্তু এই মৌলভী সাহেব যে বিএনপির বললো দেশেই থাকতে দিবে না, উচ্ছেদ করে দিবে, একটা এমপি পদ পেয়ে, তাও আবার অনুরোধের আসরে এমপি, আমরা ওগুলো জানি। ওইখানে যদি নৌকা মার্কা থাকতো আর জামানতই থাকতো না। কিন্তু নৌকা মার্কা না, আওয়ামী লীগের লোক যদি কুত্তা মার্খানে দাঁড়াইতো, তারপরেও তার জামানত থাকতো কিনা সন্দেহ, কিন্তু সে এখন এমপি। এই লোকটা বলতেছে সে বিএনপি কে দেশ থেকে বের করে দেবে। আপনি দেখেন একটা বিএনপি লোক সেখানে কোনো কমেন্টস করে নাই, মানে গালি তো দেওয়া দূরের কথা, প্রতিবাদ করে নাই। আপনি গিয়ে খোঁজেন, আপনি পাবেন। ঠিক যেমন আওয়ামী লীগের অনেক লোক আছে বিএনপির খুব গালি দেয়, কিন্তু জামাতের গালি দেয় না। আপনি আওয়ামী লীগের 100 জনের পোস্ট গবেষণা করবেন, আমি করেছি, দায়িত্ব নিয়ে বললাম। 100 জন ছাত্রলীগের পোস্ট গবেষণা করবেন, 100 জন যুবলীগের পোস্ট গবেষণা করবেন, 100 জন শ্রমিক লীগ, মানে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে, ছাত্রলীগ সহ, সবগুলো আপনি যাচাই বাছাই করেন, দেখবেন সেখানে 95 জনই বিএনপি কে গালি দিতেছে, জামাতকে বড় জোর 5% গালি দিয়েছে, দেয় নেই। ওই যে দাড়ি টুপি আল্লাহ দাঁড়িয়ে আছে, আমাদের তো ভাইজান একটু সুবিধা আছে, একটু টুপি দিলেই জামাতের মতো দেখা যাবে আমাদের আড়াই ভুইয়া সাহেবকে। তো দাড়ি টুপি রেখে আপনি যা তা করেন, এমনকি আপনি যদি বলৎকার করেন সেটা কেউ কিছু বলবে না, সেটা মাদ্রাসায় প্রমাণ। মাদ্রাসাতে যদি এই যে মৌলবীরা বলৎকার করে শিশুদের, বলি একটু বলিও না, কেন বলবো না? ইসলামের ইজ্জত নষ্ট হয়ে যাবে, গায়ের ইজ্জত, প্রথমে বলে গায়ের ইজ্জত, তারপরে বলে ইসলামের ইজ্জত নষ্ট হবে। মৌলবী বলৎকার করলেও ইসলামের ইজ্জত নষ্ট হবে, তাই বলা যাবে না। ওই রকম দেখবেন আওয়ামী লীগের মাত্র 5% জামাতের সমালোচনা করে, বিএনপির করবে এর সমালোচনা। আবার এই বিএনপিরও দেখবেন সারাদিন আওয়ামী লীগের গালি দিতেছে, 14 গোষ্ঠী উদ্ধার করতেছে আওয়ামী লীগের, জামাতের সমালোচনা করবে না। এখন দালা যে বলছে, এটা যদি আওয়ামী লীগের লোক কেউ বলতো, দেশে থাকতে পারতো? এতক্ষণ ধরে নিয়ে তারে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় 2.5 ঘন্টা পিটাইছে, পিটিয়ে তার পা মাজা এগুলো অবশ করে ফেলেছে, হাঁটু অবশ করে দিয়েছে। তাহলে এই পোস্টটা সে যদি দিত যে বাংলাদেশে বিএনপি থাকবে না, কি করতো? এই ছেলেরে জিন্দা জ্বালাই দিত, অথবা মাটির নিচে গেড়ে ফেলতো, সাথে সাথেই মেরে তো ফেলতোই, নৃশংসভাবে মারতো। কিন্তু হানজালা বললো আর কিছু বললো না, কারণ কি মাথা একটা ভাগ গেছে, দাঁড়িয়ে আছে। মানে আমি বুঝে উঠতে পারি না, বিএনপিরা যদি মনে করে যে মৌলবী শব্দের কিছু বলা যাবে না, তাহলে তারা মৌলবীর দলে যোগ দেয় না কেন? কোন মৌলবী তো তাদের দলে যোগ দেয় না। হানজালা যে কথা বলছে, বিএনপির একটা লোক শুধু বলুক না যে বাংলাদেশে জামাতের অস্তিত্ব রাখা হবে না, দেখেন কি গালাগালি শুরু করে, খোদ বিএনপির গালাগালি শুরু করবে। বিএনপির কোন এমপি, এই যে দেখবেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আর হলো যে হাবিবুর রহমান হাবিব, এরা যখন মুক্তিযুদ্ধের পক্ষে বলতো, এদের দেখবেন কি গালাগালি খোদ বিএনপির অবস্থা, আমাদের তো করবেই, খোদ বিএনপিরও গালাগালি শুরু করে সেখানে। কিন্তু জামাতের এই হেফাজতের একজন বলল, আসলে তো হেফাজত না, হইলো খেলাফত মজলিসের, যারা গণতন্ত্র মানে না, তাদের দলটাই হলো গণতন্ত্র বিরোধী, কিন্তু ইলেকশন করে এমপি হয়েছে। বড় হাস্যকর। এই দেশটা না, মানে এই দেশে সব সার্কাস চলে, সব সার্কাস। কমিউনিস্ট পার্টির সমাজতন্ত্রের নাম নেয় না, ইসলামের লোকেরা খেলাফত কায়েম করবে ভোট দিয়ে, বলে না যে বিপ্লব করবে, বলে না। সমাজতান্ত্রিক দলেরাও বলে না যে ভোট দিয়ে তার বিপ্লব করে তার সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দেশ বানাবে। মৌলবীরাও বলে না যে বিপ্লব ইসলাম, তাদের সকল ইসলাম বিপ্লব করে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবে। এরা দেখবেন ভোটের মধ্যে আসে, হাসি আসে আমার এটা দেখে। বিএনপিরাও দেখেন
এরা আপনি বাংলাদেশে জরিপ করেন, কি যেন পিউ রিসার্চ নাকি কারা যেন একটা রিসার্চ করেছিল, বাংলাদেশ জরিপ চালিয়েছিল, বলেছিল শরিয়া আইন কে কে চায়, বাংলাদেশে নাকি 70% লোক শরিয়া চেয়েছিল। 70% লোক জামাত করে না কেন, 70% লোক হেফাজতে যোগ দেয় না কেন, তারা আওয়ামী লীগ বিএনপিতে থাকে কেন? 70% আপনি কল্পনা করতে পারেন, এই দেশের মানুষ 70% বলেছে তারা শরিয়া আইন চায়। পিউ রিসার্চ সেন্টারে আসছিল। কিন্তু এই যে আজকে রমজানের দিন, আপনি গিয়ে দেখেন ইফতারের পরেই দেখবেন মদের যত দোকান আছে সব ভিড় বেশি। মানে রোজা যখন রমজান মাস থাকে না, তার আগে ভিড় কম থাকে সন্ধ্যায়, রমজান মাস আসলেই দেখবেন সন্ধ্যাবেলায় ভিড় বেশি বারগুলোতে। দায়িত্ব নেবেলাম, আমি দেখে গবেষণা করে প্রমাণ করতেছি। প্রত্যেক রমজান মাসে আমি সন্ধ্যাবেলা বারে যাই। আমি কিন্তু মত কর না, কিন্তু যাই, শখ করে যাই দেখার জন্য। যেমন গভীর শীতের যখন মাঘ মাসে শীত হয়, ফজর নামাজ পড়তে মসজিদে যাই। কারণ কি জানেন, যে মুসল্লি কয়টা হয়েছে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না, বুঝতে পারছেন? এটা দেখে আর রমজানের মধ্যে শেষের দিকে যাইতাম, দেখবেন যার লোক খুঁজে পাবেন না। শুরুতে প্রথম দিন আর শেষের দিন বহুত লোক হয়, মাঝখানে দেখবেন 20 রোজা 10 রোজা থেকে কমে যায়। এগুলো দেখবেন আর হাসবেন, খুব মজার। এগুলো দায়িত্ব নিয়ে বললাম, এগুলো অভিজ্ঞতা আছে আমার, না এটা প্রমাণ করে বলতেছি। তো এই বাংলাদেশে যারা বিএনপির যদি মনে করে মোল্লারা তাদের গালি দিলে কিছু হয় না, মোল্লাদের দলে যোগ দেয় না কেন? গণতান্ত্রিক দল করার এদের দরকার কি? ওখানে চলে যাক। আমাদের দেশের সবগুলোই হচ্ছে এরা হিপোক্রেট, মৌলবীরাও হিপোক্রেট, সমাজতান্ত্রিক কমিউনিস্ট যারা তারাও হিপোক্রেট, বিএনপিও হিপোক্রেট, ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগও হিপোক্রেট হয়ে যায়। আমরা দেখেছি এই দেশের সব, এই জন্যই দেশের এই অবস্থা। এই দেশের মানুষ আসলে কি চায়? এই দেশের মানুষজন যদি আপনি বলেন তোমার আদর্শ কি, এদের দিল মে হইলো পাকিস্তান, মগজে হইলো আফগান। মগজে আফগান, দিল মে পাকিস্তান, কিন্তু বাস করতে চায় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া আর জাপান। কত বড় হিপোক্রেট! এদের হিপোক্রেসির আপনি তুলনা করে, এই যে ইরান নিয়ে যা হচ্ছে, বাংলাদেশে যেভাবে ইরানের পক্ষে, এমনকি আওয়ামী লীগের ভিতরেও কমিউনি লীগ হয়ে গেছে। এই মুহূর্তে যদি বাংলাদেশ একটা কমিউনি লীগ বানান, বহু লোক হবে। আর ভারতে যদি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বানান, হয়ে যাবে ভারতে আরো বেশি। বাংলাদেশে এখন আপনি কমিউনিস্ট পার্টি অফ, মানে কমিউনিস্ট পার্টি বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কমিউনিস্টও যোগ দেবে, মুসলমানও যোগ দেবে, কিন্তু এদের ভিসা দেন ইরানে একজনও যাবে না, ভুলেও যাবে না, ভুললেও যাবে না। কিন্তু এই দেশের মানুষের মুখে অন্তরে আর, এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা। এই যে যত সমস্যা দেখতেছেন আজকে জামাতের আস্ফালন, এটা আমাদের বাংলাদেশে শুধুমাত্র কেউ দোষ দেয় আওয়ামী লীগের, সব দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগের 70% লোক যে সরিয়ে আনছে, লোকগুলো কি তাহলে আওয়ামী লীগের ছিল? সবে আওয়ামী লীগের ছিল। এখনো কি বাদ আছে? যে হারে খমিনি লীগ, যে হারে খমিনি, আমার যে কি গালি রে ভাই! যে খমিনি 60 থেকে 80 হাজার লোক মেরে ফেললো, যে খমিনি 1200 ছাত্রীকে, নারীকে পিটিয়ে মেরে ফেলেছে শুধুমাত্র মাথা কাপড় না থাকার জন্য, সেই খমিনির সাপোর্ট করে এই দেশের মানুষ। শেখ হাসিনা 2000 লোক মারছে, তাদের অভিযোগ, সংখ্যা তাদের অভিযোগ, এটা সংখ্যা আরো অনেক কম। এই জন্য শেখ হাসিনা ফ্যাসিস্ট, কিন্তু 80,000 লোক মেরে ফেললো এই রিসেন্ট, তাতে খমিনি ফ্যাসিস্ট হইল না। এই তেহরানের কোষাই খমিনিরা ফ্যাসিস্ট হইল না, ফ্যাসিস্ট শেখ হাসিনা। শুধু তাই না, দুর্ভাগ্য যে এদেরকে আবার সাপোর্ট করে খোদা আওয়ামী লীগের লোক শেখ হাসিনার সাথে খমিনির তুলনা করে। খমিনি হলো একটা আলট্রা ফ্যাসিস্ট, তারা স্বীকৃত আলট্রা ফ্যাসিস্ট পৃথিবীতে। শেখ হাসিনার সাথে তুলনা পারলে এখন বঙ্গবন্ধুর সাথে তুলনা করে, এটাই শুধু বাদ রেখেছে। আমাদের সৌভাগ্য যে অন্তত একটু তুলনা করে নাই। আমি এই শাহরিয়ার সাহেবকে এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ বলে তো আমার অন্যকে অনেকভাবে নেয়, আমি তাকে খুব পোলাইটলি তাকে আমি অনুরোধ করছি যে আপনি আপনার যত রকমের কথাবার্তা আছে, আপনি একজন এমন মানুষের সাথে আপনি বসেন না কেন যে মানুষটা আপনার সাথে কথা বলতে পারবে, মানুষও দেখুক, মানে দুধ আর পানি আলাদা হয়ে যাক, সাধারণ মানুষ মেনে নিবে। আমি নিশ্চিত যে মানে আমার সাথে যদি তর্কে উনি জিততে পারেন বা উনি বোঝাতে পারেন যে আমি মিথ্যা, আমার তথ্য ভুল, তাহলে তো উনি একেবারে উনি যা প্রতিষ্ঠা করতে চান ওটা প্রতিষ্ঠাই হয়ে যাবে। আমাকে হারানো মানে যে কি, বা সেটার ফলাফল বা রেজাল্ট কি, এটা যে একটা গোল্ড মাইন, নিশ্চয়ই ওনার এটা অবুঝ না, উনি অনেকেই জানে যে এটা ওনার জন্য একটা বিশাল ব্যাপার হবে। সো দেরি কেন? আমি উনাকে এই ভিডিওর মাধ্যমে আমি উনাকে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে উনার যত রকমের থিওরি আছে, বঙ্গবন্ধু খারাপ, আমাদের সংবিধান ভারত লিখে দিয়েছে, আমাদের স্বাধীনতা হয় নাই, বঙ্গবন্ধু যেই আপনার অস্থায়ী যে আপনার সংবিধান যে ব্যবস্থা করেছিলেন সেটি তিনি শপথ নেওয়া ছাড়াই করেছেন, মুক্তিযুদ্ধই হয় নাই, তারপরে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, বিহারি গণহত্যা উনি যেটা দাবি করছেন, সমস্ত কিছু নিয়ে এবং সঞ্চালক
সঞ্চালকও উনার পছন্দ মতো বা উনি দরকার হলে বলে দিবে যে সঞ্চালক উনাকে দরকার হলে সঞ্চালক সময় দিবে হচ্ছে 4 ঘন্টা, আমাকে 1 ঘন্টা, তাইলেও আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। মানে আমি শুধুমাত্র একটু অ্যান্সার গুলো তার মুখের উপরে দিতে চাই। আমি অপেক্ষা বিভিন্ন টক শোতে একটা মুখ খুব রিসেন্ট সময়ে দেখা যাচ্ছে। সেই ভদ্রলোকের নাম হচ্ছে SM শাহরিয়ার কবির। পেশাতে তিনি একজন আইনজীবী। যদ্দূর ইন্টারনেটের মাধ্যমে দেখতে পেয়েছি তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। মনে হচ্ছে যে জামাতে ইসলামী একদম পুরোপুরি একটা মিশনে নেমেছে তাকে কেন্দ্র করে, যে একে প্রত্যেকটা টক শোতে পাঠানোর জন্য বিভিন্ন আপনার টিভি হাউসগুলোতে প্রেশার আছে, এবং সেখানে গিয়ে তার কাজ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশের সমস্ত গৌরবের যে প্রাপ্তিগুলো সেগুলো সম্পর্কে ভয়ঙ্কর নোংরাতম কথা বলা। আমার মনে হয় না গত 54 বছরে বঙ্গবন্ধুকে নিয়ে যত রকমের সমালোচনা হয়েছে এরকম প্রকাশ্যে টিভিতে এসে কেউ বলছে বঙ্গবন্ধুকে বদমাশ, বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক, বঙ্গবন্ধুকে ভয়ঙ্কর রকমের উপাধি দেওয়া, তারপর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে একটা ভারতের যুদ্ধ, মুক্তিযুদ্ধ আসলে কোনো দরকারই ছিল না, মুক্তিযোদ্ধারা বরঞ্চ নাকি বিহারীদেরকে গণহত্যা চালিয়েছে, বঙ্গবন্ধু দেশে ফেরার পর বঙ্গবন্ধু নাকি আপনার রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথই নেননি, যেটার উত্তর অবশ্য আমি রিসেন্টলি দিয়েছি, আপনারা দেখেছেন। অর্থাৎ বঙ্গবন্ধু আপনার সমস্ত রকমের অপরাধ করেছে এবং রাষ্ট্রপতি হিসেবে শপথ না নিয়েই তিনি ক্যাবিনেট সিস্টেম চালু করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন তিনি পরবর্তী সময়ে। আমাদের সংবিধান যে রচিত হয়েছে সেটির জন্য কোনো ইলেকশন হয়নি। তারপর আমাদের মুক্তিযুদ্ধ পুরো জিনিসটাই আসলে ছিল হচ্ছে ভারতের ষড়যন্ত্র। মানে সোজা কথা হচ্ছে যে মানে সবচাইতে চূড়ান্ত বাজে ফর্মে আপনি মুক্তিযুদ্ধকে যেভাবে শুনতে পারতেন, যদি আপনি পাকিস্তানিদের কাছে হেরে যেতেন তখন পাকিস্তানিদের মুখে যে কথাটা শুনতে পারতেন, 54 বছর পর গত 5ই অগাস্টের পর জামাতিরা মনে করে নিয়েছে যে 16ই ডিসেম্বরে তাদের যে পরাজয়টা ছিল তাদের জয় হয়েছে, এবং তারা ওই সময় যা বলতো এখন সেই সব কথা বলে জাস্ট মনের ঝাল মিটিয়ে নিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, যেমন আমি একজন সামান্য সমর্থক কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের, আমি যেরকম ভাবে রিয়্যাক্ট করি বা বলি, আচ্ছা, বা আমাদের যারা ছেলে মেয়েরা আছে, যেমন আজকে দেখলাম আমি স্বপ্নীল এই শাহরিয়ারকে ফোন করে বেশ গালিগালাজ করেছে, তারপরে অনেক মানুষকেই দেখলাম আমি অনলাইনে কথাবার্তা বলছে, সবাই আওয়ামী লীগ ঘরানার, সবাই আওয়ামী লীগ পন্থী মানুষজনকে আমি দেখেছি। আচ্ছা, বাংলাদেশে মুক্তিযুদ্ধ কি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের একার? সাধারণ মানুষ কি এটাকে ওন করে না? সাধারণ মানুষ ধরা যাক যে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে না, আওয়ামী লীগ করতেও হবে না, এমন কোন দল বা নির্দলের কোনো মানুষ নাই যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, এসব প্রত্যেকটা কথাতে আহত বোধ করে এবং তারা জবাব দেবার তাড়নাও বোধ করে? কই, দেখলাম না তো। তাহলে বছরের পর বছর যে আমাদেরকে বলা হয়েছে যে আমরাই চেতনার ব্যবসা করি, মুক্তিযুদ্ধকে আমরাই করায়ত্ত করে রেখেছি, তা আমরা ছাড়া তো এই মুক্তিযুদ্ধ তো এই অবস্থা হবে। এই যে আজকে যদি আমরা ক্ষমতাতে থাকতাম তাহলে কি আমরা আসলে এরা কখনো গর্ত থেকেই তো মাথা বের করতো না। সেটা অবশ্য ভালো কথা না, গর্ত থেকে মাথা বের করার কারণে তো চেনা যায়, কিন্তু কথা হচ্ছে যে আমরা থাকা অবস্থাতে তো এইসব ন্যারেটিভ গুলো আমরা বন্ধ করে দিয়েছি, এগুলো বলার কেউ দুঃসাহস দেখায়নি। তাহলে আমরা ছাড়া আপনারা যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করেন, তাদের ভূমিকা কি ছিল গত 1.5 বছর? আমার মনে হয় বাংলাদেশের মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, আমরা ছাড়া বঙ্গবন্ধু, জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধের ইতিহাস সমস্ত কিছুই অরক্ষিত। এতদিন আমাদের ব্যাপারে শুধুমাত্র প্রপাগান্ডা চালানো হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধকে করায়ত্ত করে রেখেছি, আমাদের বগলের নিচে নাকি রেখেছি। দেখুন, আমরা তো নেই, তাহলে আপনারা কেন পারলেন না? আপনারা কেন ব্যর্থ হলেন? আজকে যমুনা টেলিভিশনের এক ভদ্র মহিলা, যিনি একজন বিশিষ্ট লাল বদর, ভয়ঙ্কর রকমের লাল বদর, এই গত যে ষড়যন্ত্র হয়েছে জুলাই আগস্টে তার ভূমিকা অপরিসীম, নিকোল তার নাম, যমুনা টেলিভিশনের এক সাংবাদিক, তিনি আজকে একটি ভালো কাজ করেছেন, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেটা হচ্ছে যে এই শাহরিয়ারকে মুখের উপরে জবাব দিয়েছেন যে আপনি যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন, আমি এই স্বাধীন বাংলাদেশে এই যমুনা টিভিতে সেটির প্রতিবাদ জানিয়ে গেলাম। উনি ভয়ে ভয়েই প্রতিবাদ জানিয়ে গেছে।
আসলে প্রতিবাদের থেকে অন্য কিছুই করা উচিত ছিল, ওনাকে বের করে দেওয়া উচিত ছিল, বা ওইখানে তার ওই জায়গাতে সে কথা বলবে না এই ধরনের একটা অবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু শুধু নিকোল কেন, আমি তো দেখেছি যে এই যে আপনার এই শাহরিয়ারের সাথে তুষারকে আমি দেখেছি সেখানে বসে থাকে। তুষার নিজেকে অনেক বড় বিতার্কিক মনে করে। তুষারের সামনে যখন এই শাহরিয়ার বলছিল যে মুক্তিযুদ্ধ 1970 সালের ইলেকশন হয়েছে, এলএমওর কথা বলছে, এটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আইয়ুবের ইয়াহিয়ার এলএফওর আন্ডারে আপনার ইলেকশনটা হয়েছে। অর্থাৎ একটা সুনির্দিষ্ট পাকিস্তানি জান্তা বাহিনী ওইসব একটা সুনির্দিষ্ট ছাঁচ দিয়েছে যে এই ভিত্তিতে আপনার ইলেকশনই ম্যানিফেস্টো হতে হবে। সেটা বাংলাদেশ আওয়ামী লীগও মেনে নিয়েছে, স্বাভাবিকভাবে স্ট্র্যাটেজিক্যাল, আপনারা বুঝতেই পারেন। অন্যান্য পার্টিগুলো মেনে তাদের ম্যানিফেস্টো দিয়েছে, ইলেকশন করেছে। শাহরিয়ার যখন টিভিতে বলছে যে এলএফও মেনে ইলেকশন হয়েছে, মুক্তিযুদ্ধের পরে এলএফও বজায় রাখেনি কেন, একটা মানুষ সেখানে উত্তর দিল না যে পাকিস্তানি আমলের ইয়ার এলএফও, স্বাধীন বাংলাদেশে এলএফও মানার টাইম আছে। মানে প্রথম উত্তর, হ্যাঁ, তুষার সেখানে জিজ্ঞেস করেছিল এলএফওটা কবে দিয়েছিল, বলেছে 1970 সালের আগে। তখন তুষার বলছে আমি আমার উত্তর পেয়ে গেছি। উত্তর পেয়ে গেছি মানে কি? আপনি ওই জায়গাতে কেন বললেন না যে পাকিস্তানি জান্তা বাহিনী 1970 সালের আগে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়েছে, সেটা স্বাধীন বাংলাদেশে মানতে হবে? এই কথাটা একটা লাইনই উত্তর হয়ে যায়। আচ্ছা, শাহরিয়ার যখন এদেরই সামনে যে আনিস আলমগীর, তারপর আজিজ সাহেব, ওনারা টকশোতে কথা বলছেন, তাদের সামনে যখন বিহারি গণহত্যার কথা বলছে যে বিহারিদেরকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধারা এবং সেই কারণে 25শে মার্চ হয়েছে, একটা মানুষ সেখানে নাই। শাহরিয়ারকে এটা মনে করিয়ে দেয় যে মার্চের 2 বা 3 তারিখে বাঙালিদের উপরে গণহত্যা চালিয়েছিল বিহারিরা, 138 জনকে হত্যা করেছে। আমি এই পত্রিকার কাটিং আমার সামনে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে বলেছে যে কিভাবে আমার লোককে হত্যা করা হয়েছে ব্যারাকে বিভিন্ন জায়গাতে। এই পাকিস্তানি বাহিনী মিলে এই অবাঙ্গালি বিহারিরা তারা কি করেছে, মিরপুরে তারা কি করেছে, একটা মানুষ নাই যেটা মনে করিয়ে দেয়। এরা খুঁজে খুঁজে বের করেছে যে 25শে মার্চ আপনার গণহত্যা হয়েছে, পাকিস্তানি বাহিনী যেটা চালিয়েছে, সেটির জন্য তারা জামাতিরা বুদ্ধি করে এনেছে যে বিহারিদের উপরে গণহত্যা হয়েছে, এটা বলে চালিয়ে দিব। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে এই ছাত্র সংঘ জামাতিরা, মানে জামাতের যে স্টুডেন্ট উইং, এখন যেটা শিবির, তারা খুঁজে খুঁজে বের করেছে এটা চালিয়েছে হচ্ছে ভারতীয় বাহিনী। এই যে ডিসেম্বর মাসে শুনবেন, 14 তারিখে দেখবেন, এটা আপনাদের কানে বারবার বাজতে থাকবে। ওরা এক একটা নতুন নতুন আইটেম বাজারে নিয়ে আসে, নতুন ভাবে মানুষকে খাওয়ায়, আর এরা টকশোতে বসে থেকে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক দাবি করে বসে থাকে। কোনো পড়াশোনা করে নাই। আমি জানি না এদের কেমন লাগবে আমার এই কথাটা শুনে। বিশ্বাস করেন যে জায়গা মতন অন স্পটে যদি আপনি উত্তর দিতে না পারেন, তাহলে 1000 বইপত্র পড়ে আপনার লাভ কি? আপনি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক দাবি করেন, অথচ সংবিধানের প্রসঙ্গ আসলে উত্তর দিতে পারেন না, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার কথা বললে আপনি উত্তর দিতে পারেন না, বিহারিদের কথা বললে আপনি উত্তর দিতে পারেন না। আপনি অন স্পটে যদি উত্তর দিতে না পারেন, ওরা প্রস্তুতি নিয়ে আসে, তা আপনি প্রস্তুতি নিয়ে টকশোতে যান না কেন? একটা মানুষ নাই যে বাংলাদেশে ওই আক্তার গুন্ডা, ওই যে মিরপুর কালশির, যে মিরপুর ওই সাইডটাতে মিরপুরের যে বিহারি পল্লী ছিল, তারপরে হচ্ছে আক্তার গুন্ডার যারা সহযোগীরা আছে, আমি ওই মামলাটা যখন বের করব এই উত্তর দেওয়ার জন্য, তখন প্রত্যেকটা মানুষের নাম আমি বলে দিব। আক্তার গুন্ডা একটা টেররিস্ট ছিল, ফিরোজ একটা ছিল, ফিরোজ, বিহারি ফিরোজ, যার ভয়ে সবাই কাঁপতো। আমার মা কতবার বর্ণনা করেছে মুক্তিযুদ্ধ শুরুর প্রাথমিক সময়টাতে আমার মা বাবা তারা ছিলেন পুরান ঢাকাতে, এটা নবদ্বীপ বসাক লেন, লক্ষ্মীবাজার এই সাইডটাতে, ভয়ঙ্কর জায়গাতে, তাঁতিবাজারের কাছাকাছি। তারা ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো বিহারিদের জন্য। বিহারিরা যে গলায় লাল রঙের স্কার্ফ বাঁধতো, কেমন যেন একটা প্যান্ট পরতো, চোখে সানগ্লাস টানগ্লাস দিয়ে প্রতি বাসায় নক করতো সবাই ঠিক আছে কিনা, এটা চাঁদা চাইতো, সুন্দরী মেয়েদেরকে দেখলে তাদেরকে লোলুপ দৃষ্টিতে তাকাতো। মানে একটা ভয়ঙ্কর অবস্থা ওই সময় বিহারিরা করেছিল সৈয়দপুরে, মিরপুরে। হ্যাঁ, মানে এই যে একটা ভয়ঙ্কর টেরোরাইজ অবস্থা করেছে। আমি একটা গণহত্যার কথা এখানে বলি, আমার মনে হয় বলাটা দরকার এই জায়গাটাতে। সৈয়দপুর অঞ্চলে গোলাহাট গণহত্যা, এই গোলাহাট গণহত্যাতে এক ট্রেন ভর্তি মানুষকে মেরে ফেলল, প্রায় 447 জনকে অন স্পট খুন করে ফেলেছে বিহারিরা। সৈয়দপুরে, চিটগঙ্গে, ঢাকায় এই বিহারি হত্যাকাণ্ডের কথা এই তুষার, আজিজ সাহেব, তারপর আনিস আলমগীর, এদের মাথায় আসলো না? আসে না? কি পড়াশোনা করে ওনারা?
ইতিহাস নিয়ে এত কম পড়াশোনা কেন যে একটা লোক এই শাহরিয়ার এসে এগুলো বলে যাচ্ছে? সে বলছে সে পাকিস্তানি পন্থী, পাকিস্তানকে ভালোবাসে, সেটা বলছে, কিন্তু উত্তর তো আপনাদের দেওয়া প্রয়োজন ছিল। আচ্ছা, এটা ছাড়া সে আপনার যখন বলছে যে আমাদের সংবিধান নিয়ে কথা বলছে, তখন কেউ তাকে মনে করিয়ে দিচ্ছে না যে আমাদের প্রথম সংবিধানটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, নাকি এটা জানা নাই? আমি 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 বুঝি না যে তারপরে মুসলিম লীগের নাম নাকি বঙ্গবন্ধু চেঞ্জ করেছে, ভারতের বুদ্ধিতে চেঞ্জ করেছে, আমাদের সংবিধান নাকি ভারত থেকে লিখিয়ে আনা হয়েছে। এই যে হিউজ দিন ধরে গণপরিষদ বিতর্ক, আমাদের যে সেকুলারিজম, যে ধর্ম নিরপেক্ষতা নীতি, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের উপরে জোর জবরদস্তি করবে না, সবাইকে সমান অধিকার দেওয়া হবে, এই যে এই নীতিটা এই আধুনিক বিশ্বে অন্য অনেক দেশও তখন মানতে পারেনি, এটা নাকি ভারত থেকে লিখিয়ে আনা হয়েছে। অথচ এটা কেউ বলছে না যে ভারতে ধর্ম নিরপেক্ষ নীতি এসেছে 1976 সালে, এটা তাদের সংবিধানে সংযুক্ত করা হয়েছে 1976, আর বাংলাদেশের সংবিধান হচ্ছে 1972 সালে। ভারত থেকে লিখিয়ে আনলে ভারতের হলো পরে, বাংলাদেশের হলো আগে। এই যে আপনার বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞ, এখানে ইংল্যান্ডের লয়ার ছিল, নেদারল্যান্ডের লয়ার ছিল, তারপরে বিভিন্ন দেশের, ভারতের সুব্রত রায়চৌধুরীও ছিলেন, বাংলাদেশের ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, এই যে প্রখ্যাত মানুষগুলো জড়িত ছিল এটা ড্রাফটিং এ। আমার কাছে ওই ড্রাফট সংবিধানটা আছে, আমি সেটা অনেক কষ্টে জোগাড় করেছি জাতীয় সংসদ থেকে। এই যে ইতিহাস, এগুলো ওই যে যারা টক শোতে যায় বড় বড় খালি আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলতে এদের এত ভাল লাগে, তো পড়াশোনা করে না। হ্যাঁ, পড়াশোনা করে না, কোনো পড়াশোনা নাই। এই লোকটাকে জাস্ট অন স্পটে এগুলোর অ্যান্সার করা যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি চেষ্টা করছি, আমি আমার একজনের মাধ্যমে খবর পাঠিয়েছি শাহরিয়ার সাহেবকে, যে তিনি যাতে মেহরবানি করে আমার সাথে একটু টক শোতে বসে। আমার মনে হয় এই 20 কোটি বাংলাদেশিদের মধ্যে, বাঙালির মধ্যে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তারা যথেষ্ট উপভোগ করবেন। আর সেটা সিরিজ আকারে হতে পারে বা একটানা 4-5 ঘন্টা হতে পারে। এবং তিনি যত রকমের সুবিধা চান, যদি তিনি বলেন যে তার সমস্ত বইপত্র এভরিথিং এগুলো দেখার জন্য অন স্পটে তার জন্য 10 জন লোক, তার অ্যাসিস্ট্যান্ট থাকবে, সমস্ত কিছু, কিন্তু আমি একা। বড়জোর আমার বইটা একটু গুছিয়ে টুছিয়ে দেওয়ার জন্য একজন রাখতে পারি, কারণ হয়তো একটা বই লাগতে পারে, আমি বলবো যে বইটা দেওয়ার জন্য আমি একজন রাখতে পারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, বড়জোর। উনি যত খুশি তত। আমি এই ভিডিওর মাধ্যমে ওনার কাছে এই প্রস্তাব